আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। তোমাদের সামনে নির্বাচনী পরীক্ষা, তাই প্রস্তুতি মূলক ক্লাস হিসেবে আমরা দ্বিতীয় পত্রের অর্থনীতি দ্বিতীয় পত্রের কয়েকটি চ্যাপ্টার, যে অধ্যায়গুলো আমরা আগে তোমরা ফার্স্ট ইয়ারে থাকতে একেবারে হাতে কলমে পড়িয়েছিলাম, সেই অধ্যায়গুলো রিভিশন দিচ্ছি। রিভিশন ক্লাস হিসেবে যে টপিকগুলো খুব বেশি জরুরি অধ্যায়টির মধ্যে, সেটা নিয়ে গত ক্লাসে আমি কিছু অংশ আলোচনা করেছিলাম, বাকিটা আজকের ক্লাসে আলোচনা করে দেওয়ার কথা ছিল। সেই হিসেবে আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে মুদ্রাস্ফীতির প্রভাব বা ফলাফল। মুদ্রাস্ফীতির সৃষ্টি হওয়ার ফলে কি ধরনের প্রভাব পড়ে বা ফলাফলটা কি দেখা দেয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় এবং মুদ্রাস্ফীতি পরিমাপের বিভিন্ন পদ্ধতি। এই তিনটা পোর্শন রয়ে গিয়েছিল, বাকিগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটি যারা দেখোনি ওরা দেখে নেবে। আজকে আমরা প্রথমে পড়বো মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাব। আচ্ছা, ফলাফল বা প্রভাব জানতে হলে প্রথমে আমরা যদি পূর্বের ক্লাসটা না করে থাকি, তাহলে মুদ্রাস্ফীতি সম্পর্কে হয়তো আমার ধারণা নাও থাকতে পারে, তাই আমি একটু আলোচনা করছি যে মুদ্রাস্ফীতিটা কি। মুদ্রাস্ফীতি হলো দ্রব্যের দাম স্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। একবার কোনো পণ্যের দাম বাড়লে এটাকে মুদ্রাস্ফীতি বলা হয় না। পুরো দেশে, মানে কোনো একটা দেশে সম্পূর্ণ পুরো অংশটা নির্দিষ্ট একটা দোকানে বাড়বে, এটাকে মুদ্রাস্ফীতি বলা হবে না। পুরো দেশে, একটা দেশে, কোনো দেশে ক্রমাগত দাম স্থির যখন বৃদ্ধি পাবে, ক্রমাগত বাড়বে, একবার বাড়লো আবার বাড়লো আবার বাড়লো, এই জিনিসটা খুব বেশি আমরা খেয়াল করে থাকি রমজান মাসে। দেখা যায় কিছু কিছু আইটেম থাকে যেসবের দাম দফায় দফায় বাড়ে, একবার না কয়েকবার বৃদ্ধি পায়। এই যে দাম বৃদ্ধির এই প্রবণতাটা, সেটাকে বলা হয় কি, এবং সেটা শুধু নির্দিষ্ট কোনো এলাকায় বৃদ্ধি পায় না, দেখা যায় কি পুরো দেশে একসাথে বাড়তে থাকে। তো এই ধরনের প্রবণতাটাকে বলা হয় কি মুদ্রাস্ফীতি। সোজা ভাষায় বলতে গেলে কোনো পণ্যের দাম ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকে বলা হয় কি, দাম না, দাম স্তর বলতে হবে সেই ক্ষেত্রে। দাম স্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাকে বলা হয় কি মুদ্রাস্ফীতি। এখন আমরা এই যে দাম স্তর বাড়ে, এর ফলে কি প্রভাব পড়ে সেটা আমরা পড়ব। বইয়ে সাধারণত প্যারাগুলো একসাথে দেয়া, তো তোমার অনুধাবনমূলক প্রশ্নে দেখা যায় বলে যে মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতার উপরে কি প্রভাব পড়ে। আবার তোমাকে বললো যে মুদ্রাস্ফীতির ফলে করদাতার উপরে কি প্রভাব পড়ে। আবার ধরো বলতে পারে যে মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের মানুষের উপরে কি ধরনের প্রভাব পড়ে। তখন তোমার মনে রাখাটা টাফ, যে বিশেষ করে সীমিত আয়ের মানুষেরটা আমরা হয়তো সহজে ধরতে পারি, কিন্তু ঋণদাতা, ঋণ গ্রহীতা, করদাতা, এগুলো আমরা বুঝে উঠতে সময় চলে যায়। যদি আমরা একটু টেকনিক্যালি পড়ি, যেমন ধরো যে ফলাফলটাকে আমরা দুইটা ভাগ করে ফেলবো। একটা ভাগে আমরা দেখাবো প্রতিকূল প্রভাবগুলো, অর্থাৎ কি ধরনের প্রতিকূল বা ক্ষতিগ্রস্ত হয়, কোন পোর্শন কারা ক্ষতিগ্রস্ত হয়, আর একটা হচ্ছে অনুকূল প্রভাবগুলো, কারা লাভবান হয়। আচ্ছা, প্রথমে আমরা আসি প্রতিকূল প্রভাবগুলোতে আসি, মুদ্রাস্ফীতির ফলে কারা ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের। প্রথমে আসো ক্রেতা বা ভোক্তার উপরে প্রভাব। স্বাভাবিকভাবেই পূর্বে তুমি যে পরিমাণ অর্থ দিয়ে কোনো পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করতে সক্ষম হতে, দেখা যাবে যেহেতু দাম স্তর বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় বর্তমানে তুমি পণ্য বা সেবা কম ক্রয় করতে পারবে, যেহেতু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। একেবারে সহজভাবে ধরো, আগে কলম বিক্রি হতো ধরো 5 টাকায় 2টা, কিন্তু এখন তুমি 5 টাকায় একটা কলম পাবে। তাহলে সেই ক্ষেত্রে পূর্বে 5 টাকায় যদি 2টা কলম পাওয়া যায়, বর্তমানে 5 টাকায় কলম পাওয়া যাচ্ছে একটা। তাহলে পূর্বের তুলনায় তুমি বর্তমানে কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারছো ওই 5 টাকা পরিমাণ দিয়ে। যেহেতু তুমি একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বের তুলনায় কম দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে সমর্থ হচ্ছ, তার মানে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। সেই জন্য বলা হচ্ছে ক্রেতা বা বিক্রেতার উপরে, ভোক্তার উপরে কি প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে বা প্রতিকূল প্রভাব পড়ে, ঠিক আছে, বিপরীত প্রভাব বলতে পারো। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা বা ভোক্তারা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তারপর হচ্ছে সীমিত বা স্থির আয়ের মানুষের উপরে, যাদের আয় কম অথবা যাদের আয় স্থির থাকে, পরিবর্তন হয় না, সেই ক্ষেত্রে দেখা যায় দাম স্তর বৃদ্ধি পেলে সে পূর্বের যে
স্থির, যেহেতু তার ইনকামটা স্থির, পূর্বের টাকা দিয়ে বর্তমানে পণ্য বা সেবা কম ক্রয় করতে পারবে, যেহেতু দাম স্তর বৃদ্ধি পেয়েছে, তার আয় তো বৃদ্ধি পায়নি। যে বলে দেওয়া হচ্ছে যে স্থির আয়ের মানুষ অথবা সীমিত আয়ের মানুষ যারা অল্প ইনকাম করে, ও ওই টাকা দিয়ে পূর্বে যে দ্রব্য বা সেবা ক্রয় করতে পারতো, মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার কারণে তার তুলনায় কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবে, ফলে তার উপরে একটা প্রভাব পড়বে এবং সেটা অবশ্যই খারাপ প্রভাব পড়বে। শ্রমিক শ্রেণীর উপরে প্রভাব পড়বে। শ্রমিক শ্রেণীও দেখা যায় কি তার যে মজুরিটা পায় সেটা দিয়ে দ্রব্য বা সেবা ক্রয় করে তার দিন যাপন করে। সেই ক্ষেত্রেও দ্রব্য সামগ্রী যদি পণ্যের দাম স্তর যদি বাড়ে, সে যেই মজুরিটা পায় সেটা দিয়ে পূর্বের তুলনায় কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবে। তাই তার উপরে কি পড়বে, দেখা যায় কি পণ্যের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি তেমন একটা পরিবর্তন হয় না। তখন সে পূর্বে যে মজুরি পাইতো সেটা দিয়ে যে দ্রব্য বা সেবা ক্রয় করতে সক্ষম হতো, বর্তমানে দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে তার তুলনায় কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারছে, সেজন্য সে ক্ষতিগ্রস্ত হবে। তারপর আসো ঋণদাতার উপরে প্রভাব। ঋণদাতার উপরে মুদ্রাস্ফীতির ফলে নেতিবাচক প্রভাব পড়ে, অর্থাৎ প্রতিকূল প্রভাব পড়ে। কেন পড়ে একটু বুঝি আমরা। ঋণদাতা ধরো যে তুমি পূর্বে সাপোজ মনে করো তুমি 2013 সালে কাউকে 5,000 টাকা ধার দিলে, সে তোমাকে দেখা গেল যে 2 মাস পরে বা 2014 সালে এসে তোমাকে সে টাকাটা ফেরত দিল। সেই ক্ষেত্রে 13 সালের তুলনায় 14 সালে যদি মুদ্রাস্ফীতির হারটা বেশি হয়ে থাকে, অর্থাৎ দামের স্তর যদি বৃদ্ধি পায়, 13 সালে সে যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করতে পারতো 5,000 টাকা দিয়ে, ফেরত পাওয়া টাকা দিয়ে সে সেই পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবে না। তার মানে সে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কাছ থেকে যে টাকাটা সে দিয়েছে সেটা দিয়ে যে দ্রব্য বা সেবা ক্রয় করতো, সেটা দিয়ে এখন বর্তমানে আরো কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারবে। সেই দিক থেকে বিবেচনা করলে সে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের উপরে একটা প্রতিকূল প্রভাব পড়ে, কারণ যখন দাম স্তর বৃদ্ধি পায়, একটা সময় গিয়ে স্বল্প মাত্রার দাম স্তর একটা দেশের জন্য মঙ্গলজনক। আমরা জানি সেটা কেন, স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতির সময় উৎপাদনকারীরা, এটা আমরা যখন এখানে পড়বো তখন পাবো, উৎপাদনকারীরা কি হয়, মুনাফার প্রত্যাশায় বিনিয়োগ বাড়ায়। কিন্তু যখন অতিমাত্রায় দাম স্তর বৃদ্ধি পায়, তখন উৎপাদনকারীরা বুঝতে পারে যে একটা পর্যায়ে গিয়ে এই দামটা আবার পড়ে যাবে, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য তারা আর বিনিয়োগ করতে উৎসাহ পায় না। অতিমাত্রায় যখন দাম বাড়ে তখন তারা আর বিনিয়োগ করে না। সেই জন্য দেখা যায় কি, আমাদের দেখা যায় যে পরিমাণ রপ্তানি বৃদ্ধি পাওয়ার কথা সেটা বাড়ে না, কারণ দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে পূর্বে যারা দেখা যেত যে দেশগুলো আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যেত, ওরা দেখা যায় দাম বৃদ্ধির কারণে অনেকে সেটা নেয় না। সেই ক্ষেত্রে আমার রপ্তানির পরিমাণটা হ্রাস পায়। আবার দেখা যায় দাম স্তর বাড়লে উৎপাদনটা অনেক সময় কমে যায়, তখন আমার উৎপাদন কমে গেলে যোগান আমার কম দিতে পারি, সেজন্য রপ্তানির পরিমাণটা কমে যায়। অন্যদিকে যখন আমরা বাইরের পণ্যগুলো, ধরো আমার দেশের পণ্যের সাথে যখন বৈদেশিক বাণিজ্য বলছি আমি এখানে, অন্য দেশের পণ্য দেখা যাচ্ছে যে অর্থ ব্যয় করে আমি আমার নিজের দেশের পণ্য ক্রয় করবো, যেহেতু দাম স্তর বৃদ্ধি পেয়েছে, সে একই পরিমাণ টাকা দিয়ে হয়তো আমি অন্য কোনো দেশের কোনো পণ্য ক্রয় করতে পারছি। তখন আমি আমার দেশের পণ্য ক্রয় না করে বা তার চেয়ে কম দামে হয়তো আমি বাইরের কোনো পণ্য ক্রয় করতে সক্ষম হচ্ছি, তখন আমি অন্য দেশের পণ্য ক্রয় করে আমার দেশেরটা অ্যাভয়েড করব। সেই ক্ষেত্রে তাও কিন্তু কি হবে, রপ্তানিটা কমে যাবে আর আমদানিটা বৃদ্ধি পাবে, যেহেতু আমরা অন্য দেশের পণ্যের প্রতি আগ্রহ দেখাবো। সেই জন্য কি হবে, আমার আমদানি বৃদ্ধি পাবে, রপ্তানিটা কমে যাবে, ফলে বাণিজ্য ঘাটতি দেখা দিবে। সামাজিক প্রভাব। সামাজিক প্রভাবটা খুবই খারাপভাবে পড়ে, কারণ মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি যেটা ক্ষতিকর হয়, আয় বৈষম্য তৈরি হয়। একটা শ্রেণীর আয় খুব বেড়ে যায়, আরেকটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, যে যেমন ধরো সীমিত আয়ের মানুষ, শ্রমিক শ্রেণী। আচ্ছা, একটু পরে দেখবে আমরা দিনমজুর বা কৃষক শ্রেণীর মধ্যে দেখিয়েছে। দেখো, কৃষককে আমরা দুইটা ভাগ করেছি। কারণ কৃষক কিন্তু উৎপাদনকারী, কারণ সে শস্য উৎপাদন করছে, সেজন্য কৃষকটা আমরা দুইটা পোর্শন করেছি। কারণ কৃষকদের মধ্যে উৎপাদনকারী যারা ধনী কৃষক, যারা অনেক বড় বড় নিজের প্রজেক্টে উৎপাদন করে, ওরা কিন্তু লাভবান হয়। কিন্তু যারা ক্ষুদ্র কৃষক, ছোট ছোট জমিতে কাজ করে, অথবা দিনমজুর যারা কৃষি ক্ষেত্রে দিনমজুর হিসেবে নিয়োজিত থাকে, ওরা দেখা যায় কি ক্ষতিগ্রস্ত হয়, কারণ ওরা যে পরিমাণ আয় করে সেটা দিয়ে পূর্বের তুলনায় কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারে। অর্থাৎ সে পণ্য দ্রব্য বিক্রি করে যে টাকাটা আয় করে সেটা দিয়ে তার দেখা যায় তাকে তো আবার কিছু ভোগ্য দ্রব্য ক্রয় করতে হয়, সেটা দেখা যায় সে কম ক্রয় করতে পারে, তাই সে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক প্রভাবটা হচ্ছে দেখা যায় কি একটা দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, যেহেতু আয় বৈষম্য বৃদ্ধি পায়। দেখা যায় কি অনৈতিক অবস্থার সৃষ্টি হয়, চোরাচালানি বা মজুতদারি বৃদ্ধি পায়। সোজা কথা হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে সামাজিক প্রভাবটা খুব খারাপভাবে পড়ে একটা দেশের উপরে।
আচ্ছা, এরপরে আসলে আমরা অনুকূল প্রভাবগুলো পড়বো, অর্থাৎ কারা লাভবান হচ্ছে সেটা আমরা একটু দেখব। বিক্রেতা বা উৎপাদনকারীর উপরে প্রভাব। মুদ্রাস্ফীতির পরে লাভবান হয় কারা? উৎপাদনকারী যারা বা বিক্রেতা যারা বা বিনিয়োগকারী যারা, ওরা লাভবান হয়, কারণ ওরা পণ্য বিক্রি করে অর্থ আয় করছে। পণ্যের দাম বাড়া মানে তার আয়টা বৃদ্ধি পাওয়া। কর্মসংস্থান ও বিনিয়োগকারীর উপর প্রভাব। আচ্ছা, ওই বিনিয়োগকারীরা কি করে? মুদ্রাস্ফীতি যখন স্বল্প মাত্রায় হয়, একটু বুঝবে, স্বল্প মাত্রায় যখন মুদ্রাস্ফীতি হয়, মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা একটা দেশে বিনিয়োগে উৎসাহী হয়। আর বিনিয়োগ বাড়া মানেই অবশ্যই নিয়োগ বাড়বে, আর নিয়োগ মানেই হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে কৃষিজীবী, সেখানে দেখো আমি একটা ব্রেকেটে লিখে দিচ্ছি ধনী কৃষক, যারা কৃষিকাজের সাথে জড়িত এবং যাদের উৎপাদন অনেক বেশি, তারা দেখা যায় কি পণ্য মজুত করে লাভবান হতে পারে, অথবা পণ্যদ্রব্য বৃদ্ধি পেলে বিক্রি করে তারা লাভবান হতে পারে, যেহেতু তার পণ্যের উৎপাদনের পরিমাণটা অনেক বেশি থাকে। তারপরে ঋণ গ্রহীতা কিভাবে লাভবান হচ্ছে? ঋণ গ্রহীতা তখন পূর্বে যে টাকাটা ঋণ নিয়েছিল ফেরত দেওয়ার সময় দেখা যাচ্ছে সে পূর্বে ধরো 5,000 টাকা, সে একটু আগে আমরা ঋণদাতার একটা উদাহরণ দিয়েছিলাম, ঋণদাতাকে তুমি যখন টাকা ঋণদাতা দিয়েছিল তখন সে 5,000 টাকা দিয়েছিল, সেটা নিয়েছিল কি? ঋণ গ্রহীতা নিয়েছিল। সেই 5,000 টাকা দিয়ে সে দ্রব্য বা সেবায়িত ভোগ করেছিল, কিন্তু পরে যখন ফেরত দেওয়ার সময় এসেছে, ওই সময় মুদ্রাস্ফীতির কারণে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে দাম স্তর বৃদ্ধি মানে হচ্ছে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। দাম স্তর বৃদ্ধি পাওয়ার ফলে ঋণদাতা ওই 5,000 টাকা ফেরত পেয়েছে, কিন্তু সে তো আর পূর্বের পরিমাণ দ্রব্য বা সেবা পাবে না। কিন্তু ঋণ গ্রহীতা সে পরিমাণ, পূর্বে যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে পারত, বর্তমানে তার তুলনায় কম দ্রব্য বা সেবা ক্রয় করতে পারত। সেই জন্য সে সেদিক থেকে বিবেচনা করলে লাভবান হবে। তারপর আসো করদাতার উপরে প্রভাব। আচ্ছা, করদাতার উপরে কি ধরে বা করদাতা লাভবান হবে কেন? সে পূর্বে যদি এমন হয় যে করের পরিমাণটা স্থির, কর হারটা সরকার বাড়ায়নি, সেই ক্ষেত্রে যদি দাম স্তর বাড়ে, তাহলে পূর্বে সে যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করে কর প্রদান করতো, এখন তার চেয়ে কম পরিমাণ দ্রব্য বা সেবা বিক্রয় করে হবে। পূর্বে সে যে পরিমাণ দ্রব্য বা সেবা বিক্রয় করে কর প্রদান করতো, বর্তমানে সে তার তুলনায় কম দ্রব্য বা সেবা বিক্রয় করে ওই করটা প্রদান করতে সক্ষম হবে। সেই জন্য সে কি হবে? লাভবান হবে। উৎপাদনের উপরে প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে ওই যে বললাম, স্বল্প মাত্রায় যখন মুদ্রাস্ফীতি থাকবে, তখন মুনাফার আশায় উৎপাদনকারীরা পণ্যের উৎপাদন বৃদ্ধি করবে, ফলে উৎপাদনের উপরেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ উৎপাদন বৃদ্ধি পাবে। এই ছিল মুদ্রাস্ফীতির প্রভাব। আমি দুইটা কোশ্চেন আলাদা করে কেন দেখিয়েছি সেটা ব্যাখ্যা করলাম। কেন দেখিয়েছি? কারণ এই অংশগুলো অনুধাবনমূলক প্রশ্নে বেশি আসে। তখন তোমার প্রভাবগুলো সম্পর্কে জানা থাকলে সুবিধা। তুমি যদি বেসিকটা জানা থাকে যে কোনটা অনুকূল প্রভাব ফেলে আর কোনটা প্রতিকূল প্রভাব ফেলে, অর্থাৎ কোনটার ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনটার ক্ষেত্রে সে লাভবান হচ্ছে। আমি অনুকূল প্রতিকূল লিখেছি, তুমি ওখানে চাইলে একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারো। প্রতিকূল মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে মুদ্রাস্ফীতির ফলে, অনুকূল প্রভাব পড়বে মানে লাভবান হবে। তোমার অনেক সময় প্রশ্নে এই শব্দগুলো লেখা থাকে যে ঋণদাতা মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত হবে, বা ঋণদাতা মুদ্রাস্ফীতির ফলে লাভবান হবে কি, এরকম লিখে কোয়েশ্চেন মার্ক দেয়। তখন তোমাকে যদি লাভবান হয় বলতে হবে লাভবান হবে, কেন হবে ব্যাখ্যা করতে হবে। যদি ক্ষতিগ্রস্ত হয় বলতে হবে ক্ষতিগ্রস্ত হবে, কেন হবে সেটা ব্যাখ্যা করতে হবে। এখন আমরা দেখব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলোকে আমরা 3টা ভাগে বিভক্ত করে পড়ব, কারণ অনেক সময় তোমাদের প্রশ্নে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি ব্যাখ্যা করো আসে, অথবা রাজস্ব নীতি ব্যাখ্যা করো আসে। ঠিক আছে? তো তুমি যদি আলাদা আলাদা পড়ো, অনেক বই এগুলো একসাথে দেয়া, তুমি যদি আলাদা আলাদা করে পড়ো তাহলে সুবিধা হবে কি, যখন নির্দিষ্ট করে তোমাকে আর্থিক নীতি বা রাজস্ব নীতি উল্লেখ করে দিবে, তখন তুমি লিখতে পারবে। যখন তুমি ভিডিওটা দেখবে, এই অংশটুকু লিখে রাখার চেষ্টা করবে। প্রথমে আসো আর্থিক নীতি নিয়ে পড়বো আমরা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির প্রভাব। আর্থিক নীতি হলো সোজা কথায় সরাসরি অর্থের যোগানটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা। ঠিক আছে? সরাসরি অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ প্রতিটা দেশের সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক, সরকারের পক্ষ হয়ে যখন রাষ্ট্রপ্রধানের পক্ষ হয়ে যখন কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে বলা হয় আর্থিক নীতি। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি কি করতে পারে? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংক সমূহ থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেখা যায় কি সব ধরনের আর্থিক নীতির
নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ প্রণয়ন করে থাকে, নীতিগুলোকে প্রণয়ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে কি কি কাজ করতে পারে, সেগুলো হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। ব্যাংক হার হলো বাণিজ্যিক ব্যাংকসমূহ যে হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ সুবিধা নিয়ে থাকে সেটাকে বলা হয় কি ব্যাংক হার। সেই হারটা যদি সাপোজ মনে করো বাণিজ্যিক ব্যাংক যে অর্থটা ঋণ সুবিধার জন্য নিচ্ছে, সুদের হার যদি বাড়ায় আমরা, এটাকে আমরা বলে থাকি সুদের হার না ব্যাংক হার। ব্যাংক হার যদি বৃদ্ধি পায়, সাপোজ কোনো একটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নেবে, সেই ক্ষেত্রে ব্যাংক হারটা যদি 10% থাকে তাহলে 1 লক্ষ টাকার 10,000 টাকা বাদ দিয়ে বাকি 90,000 টাকা সে ঋণ হিসাবে পাবে। সেই ঋণটা সে নিয়ে গিয়ে কি করবে, সুদের হারে অন্যান্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ আবার দিবে। সে যে অর্থটা সে পাচ্ছে সেটা যদি সে কম পায় তাহলে সে ঋণও কম দিতে পারবে। তখন বাজারে অর্থের যোগানটা কমে যাবে। অর্থের যোগান কমে গেলে আপনা আপনি পণ্যের দাম স্তর হ্রাস পাবে। যোগান কমে গেলে মানুষ চাহিদা কম করবে, চাহিদা কমে গেলে দামও কমে যাবে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সেজন্য কি করতে হবে, ব্যাংক হারটা যদি বৃদ্ধি করে, সাপোজ 10% থেকে বৃদ্ধি করে সেটা আমরা 15% করে দিলাম। যদি ব্যাংক হারটা বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক 15% করে দেয়, তখন দেখা যাবে কি বাণিজ্যিক ব্যাংক কত টাকা ঋণ নিতে পারবে, 1 লক্ষ টাকায় 85,000 টাকা সে পাবে। তখন আর 90,000 টাকা সে পাচ্ছে না, 5,000 টাকা সে কম পাচ্ছে। এটা একেবারে ছোট অঙ্ক, মানে ছোট সাইজের অ্যামাউন্ট দিয়ে বলছি যাতে তুমি সহজে বুঝতে পারো। দেখা যায় কি এই পরিমাণটা অনেক বেশি হয়, তো সেই ক্ষেত্রে সে দেখা যাচ্ছে 5,000 টাকা কম ঋণ দিতে পারবে, কারণ সে যেহেতু কম নিতে পারছে, ব্যাংক হার বেশি হওয়ার কারণে সে দেখা যাচ্ছে কি ওই অর্থটা কম পাচ্ছে। তখন সে যখন গিয়ে আবার সেটা এটাকে বিনিয়োগ করছে বলতে পারো, সে নিয়ে গিয়ে বাণিজ্যিক ব্যাংক সমূহ কি করে, যখন তার অর্থের পরিমাণটা কম হয় তখন সে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, নিয়ে সেটা আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবার নিয়ে এসে ঋণ দেয় সুদের হারে। সেই ক্ষেত্রে যখন সে ঋণ দেয় সেটাকে আমরা সুদের হার বলি, আর সে যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিচ্ছে সেটাকে আমরা বলে থাকি কি ব্যাংক হার। সেই ব্যাংক হারটা বৃদ্ধি পাইলে অর্থের যোগান হ্রাস পাবে, অর্থের যোগান হ্রাস পেলে অর্থের যোগান হ্রাস পেলে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে। এখন আসলে আমরা জানবো খোলা বাজারে ঋণপত্র বিক্রয়। খোলা বাজারে ঋণপত্র বিক্রয়টা কি? খোলা বাজারে যখন ঋণপত্র বিক্রয় করা হয়, অর্থাৎ দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় তখন খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করবে। ঋণপত্র যখন বিক্রয় করবে, জনগণ যখন ঋণপত্রটা ক্রয় করে নেবে, নগদ অর্থটা কেন্দ্রীয় ব্যাংকের ঘরে চলে যাবে। আর ঋণপত্র হচ্ছে এক ধরনের একটা কাগজের মতো একটা জিনিস, কাগজই বলতে পারো, কোনো একটা ব্যাংকের সিগনেচারকৃত দলিল, যেটা দিয়ে সে কি করবে, যেটা যে কোনো জায়গায় মানে কোনো আর্থিক প্রতিষ্ঠানে অর্থাৎ অন্য কোনো ব্যাংকের যদি সে ঋণপত্রটা সে জমা দেয়, সে আবার নগদ অর্থ তুলে নিতে পারবে। সেই ঋণপত্রের বদলে সরকার তাকে কি করে, সুদের হার দেয়। প্রতি একটা নির্দিষ্ট হারে সুদের হারটা সরকার তাকে প্রদান করে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে। এখানে সরকারের হয়ে কাজ করছে কে, কেন্দ্রীয় ব্যাংক। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কি করবে, ঋণপত্র বাজারে বিক্রি করবে। আর ঋণপত্র যদি বিক্রি করে তখন কি হবে, ওই ঋণপত্রটা জনগণের হাতে চলে যাবে, আর নগদ অর্থটা সরকারের কেন্দ্রীয় ব্যাংকে চলে আসবে। যেহেতু নগদ অর্থ কমে যাবে, তার মানে অর্থের যোগান কমে যাবে। অর্থের যোগান কমে গেলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, ক্রয় ক্ষমতা কমে গেলে দাম স্তর কমে যাবে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সেইভাবে প্রতিটাই, যেমন রিজার্ভ হার বৃদ্ধি। রিজার্ভ হার হচ্ছে যখনই বাণিজ্যিক ব্যাংক, যে কোনো বাণিজ্যিক ব্যাংক তার কার্যক্রম শুরু করবে, তার মূলধনের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। এই হারটাকে বলা হয় রিজার্ভ হার। সাপোজ ধরো কোনো একটা নতুন ব্যাংক তার কার্যক্রম শুরু করবে, সেই ক্ষেত্রে সে সাপোজ 1 কোটি টাকা যদি সে নিয়ে, 1 কোটি টাকা দিয়ে তার ব্যাংক সে ওপেন করতে পারবে না, তারপরেও ছোট একটা অঙ্ক দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো সে 1 কোটি টাকা নিয়ে একটা ব্যাংকিং কার্যক্রম সে শুরু করবে। মাত্র শুরু করার আগেই তাকে কি করতে হবে, অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকে একটা রিজার্ভ হার রাখতে হবে, একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। সেই হারটা যদি আমি বৃদ্ধি করি তাহলে ওই বাণিজ্যিক ব্যাংকের হাতে নগদ অর্থের পরিমাণ কমে যাবে। সেই হারটা যদি কম থাকে, সাপোজ মুদ্রাস্ফীতি চলছে, আমি রিজার্ভ হারটা বাড়িয়ে দিলাম,
বাড়িয়ে দিলে তার কি করতে হবে, আমাকে বেশি টাকা দিয়ে দিতে হবে। রিজার্ভ টাকা যদি আগে 20% থাকতো, তাহলে সে যে পরিমাণ টাকা আমার কাছে রেখে যেতে হতো, এখন যদি আমি সেটাকে 25% করে দিলাম, তাহলে তার হারটা আরও বেশি হয়ে গেল। সে দেখা যাবে পূর্বে সে হয়তো 80,000 টাকা ইনভেস্ট করতে পারতো, অর্থাৎ আবার সে নিয়ে গিয়ে জনগণকে বা কোনো প্রতিষ্ঠানকে সে ঋণ দিতে পারতো, সেই জায়গায় এখন পারবে হচ্ছে 75,000 টাকা, অর্থাৎ 75 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে তার ওই বিনিয়োগের পরিমাণটা কমে যাবে, অর্থের যোগানটা কমে যাবে। সোজা কথায় অর্থের যোগান কমে গেলে কি হবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। ক্রয় ক্ষমতা কমে গেলে দাম স্তর কমে যাবে। ক্রয় ক্ষমতা কমা মানে চাহিদা কমে যাওয়া, চাহিদা কমা মানে দাম স্তর কমে যাওয়া, দাম স্তর কমে যাওয়া মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসা। ঋণের রেশনিং, নির্দিষ্ট কিছু ঋণে রেশনিং করে দিতে পারে, যে এই খাতে ঋণ, যেমন অনুৎপাদনশীল খাতগুলোকে ঋণ দান বন্ধ করে দিতে পারে যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়। ভোগ্যপণ্যের ঋণ দান বলতে পারে যে সীমিত করে দিতে পারে, বা যে সকল ক্ষেত্রে যেমন কৃষিক্ষেত্রে ঋণের ব্যাপারে শিথিল নিয়মাবলী করতে পারে। আবার যে সকল ক্ষেত্রে অনুৎপাদনশীল খাতগুলোতে ঋণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা দিতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে, অথবা কোনো একটা অংশ বলতে পারে যে, যেমন মাঝে মাঝে দেখবে ভোগ্য পণ্যে বা সেই ভোগ্য পণ্যের উপরে ঋণ দান নিষেধাজ্ঞা আসে, বা সুদের হারটা অনেক উঁচু হারে করে দেয়, যাতে সে নিয়ন্ত্রণ করতে, অর্থের যোগানটা নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। আচ্ছা, দেখা যায় কি সম্পত্তির কিছু একটা অংশ বন্ধক রেখে আমরা ঋণ নিতে পারি। যেমন মনে করো কোনো প্রতিষ্ঠান তার কারখানা ভবনটি বন্ধক রেখে টাকা উঠাবে। কারখানা ভবনের বাজার মূল্য যা, পুরো টাকাটা তো তোমাকে ব্যাংক ঋণ দিবে না। বাজার মূল্যের একটা নির্দিষ্ট অংশ কেটে রেখে তারপর বাকি অংশটা তোমাকে সে ঋণ হিসেবে প্রদান করবে। সেই ক্ষেত্রে যে অংশটা কেটে রাখছে, নগদাংশ, আমি এখানে বলেছি যে নগদাংশ পরিবর্তন, সেই যে টাকাটা কেটে রাখছে সে হারটা চাইলে আমি বাড়িয়ে দিতে পারি। বন্ধক ঋণের সে হারটা, কেটে রাখার হারটা আমি যদি বাড়িয়ে দিই, তাহলে তুমি কম টাকা পাবে। যে বন্ধক রেখে অর্থটা নিচ্ছে সে কম টাকা পাবে। সে যদি কম টাকা পায়, তাহলে সে কি করবে, ঋণ কম দিতে পারবে। ঋণ কম দিতে পারলে তার হাতে কি হবে, অর্থের যোগানটা কমে যাবে। সোজা কথা, সে যেহেতু কম টাকা পাবে, তার অর্থের যোগানটা কমে যাবে। অর্থের যোগান কমে গেলে দাম স্তর, মানুষের ক্রয় ক্ষমতা কমবে, চাহিদা কমবে, দাম স্তর কমবে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। প্রত্যক্ষ আদেশ হচ্ছে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক চাইলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঋণ দিতে বাধা প্রদান করতে পারে, একেবারে প্রত্যক্ষভাবে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের সেই ক্ষমতাটা রয়েছে। কারণ আর্থিক নীতি প্রণয়ন করা, পরিচালনা করা সবকিছুই তত্ত্বাবধান করে থাকে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রপ্রধানের পক্ষ হয়ে। সেই জন্য রাষ্ট্রের পক্ষ হয়ে যেহেতু আর্থিক নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সকল অন্যান্য ব্যাংক সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই চাইলে এই সকল পদ্ধতির মাধ্যমে তারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। এখন আসো রাজস্ব নীতি। সরকারের আয় ব্যয় নীতিকেই রাজস্ব নীতি বলা হয়ে থাকে। সেই ক্ষেত্রে সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়ে চাইলে একটা দেশে মুদ্রাস্ফীতির হারটা কমাতে পারে। কেমনে করবে, সরকারি ব্যয়রা, সরকার যে ব্যয় করে, সরকার ব্যয় যখন বৃদ্ধি পায় তখন একটা দেশে অর্থের যোগানটা বৃদ্ধি পায়। এখন সরকার যদি ব্যয়টা হ্রাস করে দেয়, অর্থের যোগানটা হ্রাস পাবে। ওই যে পূর্বের মতোই, অর্থের যোগান হ্রাস পেলে ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, ক্রয় ক্ষমতা হ্রাস পেলে দাম স্তর, চাহিদা হ্রাস পাবে, চাহিদা হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। করের পরিমাণ বৃদ্ধি, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি সরকার প্রত্যক্ষ করের পরিমাণ বাড়িয়ে দেয়, প্রত্যক্ষ কর মানে হচ্ছে ব্যক্তি তার আয়ের যে অংশ সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করে থাকে। এখন এই হারটা যদি বাড়িয়ে দেয়, পূর্বে তুমি আয়ের যে অংশ সরকারকে দিতে, এখন তার চাইতে বেশি দিতে হচ্ছে, তাহলে তোমার হাতে নগদ অর্থের পরিমাণ কমে যাবে, তার মানে অর্থের যোগান কমে যাবে। অর্থের যোগান কমে গেলে ওই যে পূর্বের মতোই, অর্থের যোগান কমে গেলে ক্রয় ক্ষমতা কমে যাবে, ক্রয় ক্ষমতা কমে গেলে চাহিদা কমে যাবে, চাহিদা কমে গেলে দাম স্তর কমে যাবে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সরকারি ঋণপত্র বিক্রি, এটা হচ্ছে যে একটু আগে আমরা যে ঋণপত্র, খোলাবাজারে ঋণপত্র বিক্রি করেছি, ওই টপিকটার মতোই। সরকার চাইলে জনগণের কাছে ঋণপত্র বিক্রি করে নগদ অর্থ তার কাছ থেকে গ্রহণ করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে নগদ অর্থ বাজার থেকে যখন কমে যাবে, অর্থাৎ অর্থের যোগান কমে যাবে, অর্থের যোগান যখন কমে যাবে, ওই যে ঘুরে ঘুরে একই কথাটাই আসবে, অর্থের যোগান কমে যাবে, দাম, ফলে ক্রয় ক্ষমতা কমে যাবে, চাহিদা কমে যাবে, দাম স্তর, ওই জায়গাটা একটু দেখাই আমি। আচ্ছা, এটা এই জায়গাটা মুছে দেয়, আমি তারপর দেখাচ্ছি। তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। অর্থের যোগান কমবে, ফলে কি হবে, ক্রয় ক্ষমতা কমবে।
ক্রয় ক্ষমতা, আমি যেহেতু হ্রাস লিখেছি, ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। ক্রয় ক্ষমতা হ্রাস পেলে চাহিদা হ্রাস পাবে, চাহিদা হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে। তার মানে কি, দাম স্তর হ্রাস পাওয়া মানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হওয়া। বুঝতে পারছি? এই অংশটা মনে রাখলে তাহলে কি কারণে কি হবে সেটা তোমার বারবার এই অংশটা মানে হতে থাকবে। তারপরে বলেছে হস্তান্তর ব্যয় হ্রাস। হস্তান্তর ব্যয় মানে হচ্ছে অনুৎপাদনশীল খাতে সরকারের যে ব্যয়গুলা, সেটাকে আমরা বলতে পারি, অর্থাৎ যে ব্যয়গুলোর মাধ্যমে কোনো উৎপাদন হবে না, উৎপাদন না হলে তো ওখান থেকে আর কোনো আয় হবে না। যেমন ধরো বয়স্ক ভাতা, তারপরে ধরো দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে যে দান করা হয়, তারপরে একদম রিসেন্ট যে কোভিডের কারণে সরকারকে অনেক অনুদান দিতে হয়েছে। এই অনুদানগুলো কিন্তু কোনো কোনো অর্থ আর ফেরত আসবে না, ওগুলো কিন্তু অনুদানগুলো উৎপাদনশীল ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এটা জাস্ট এই ধরনের ব্যয়গুলোকে আমরা হস্তান্তর ব্যয় বলে থাকি। এই ব্যয়গুলো যদি সরকার কমাতে পারে তাহলে কিন্তু বাজারে নগদ অর্থের পরিমাণটা কমে যাবে। নগদ অর্থের পরিমাণ কমলেই ওই যে অর্থের যোগান কমে যাবে, অর্থের যোগান কমে গেলে ক্রয় ক্ষমতা কমে যাবে, ক্রয় ক্ষমতা কমে গেলে চাহিদা কমে যাবে, দাম স্তর কমে যাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। এইগুলোর পাশাপাশি চাইলে কিছু প্রত্যক্ষ কার্যক্রম আছে, সেটা কি হতে পারে, উৎপাদন বৃদ্ধি। যদি আমরা খাদ্য ঘাটতি হ্রাসের জন্য খাদ্যদ্রব্যের উৎপাদন যদি বেশি বৃদ্ধি করি, আমাদের দেখা যায় খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতিটা সাধারণত দাম স্তরটা বেশি বৃদ্ধি দেখা যায়। যেমন মাঝখানে পেঁয়াজের দাম খুব বৃদ্ধি পেয়েছিল, সেই ক্ষেত্রে আমি যদি খাদ্য উৎপাদনটা পর্যাপ্তভাবে করতে পারি খাদ্য ঘাটতি পূরণের জন্য, তাহলে কিন্তু আমার কি হবে, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে থাকবে। দ্রব্যমূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ। সরকার চাইলে দ্রব্যমূল্যের একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিতে পারে যে এই সীমার উপরে তুমি বিক্রি করতে পারবে না, যে এত টাকার উপরে। যেমন মাঝে মাঝে দেখবে পত্রিকায় দেখায় বা লেখা পত্রিকায় থাকে বা সংবাদগুলোতে দেখায় যে সরকার দাম 35 টাকা নির্ধারণ করে দিয়েছে, এর বেশি বিক্রি করলে শাস্তিযোগ্য অপরাধ বা এরকম। হ্যাঁ, দ্রব্যের সর্বোচ্চ সীমাটা নির্ধারণ করে দিতে হবে। আমদানি বৃদ্ধি করতে পারি আমরা, কারণ সাধারণত দেখা যায় কি, দ্রব্যের যোগান যদি কমে যায় সেই ক্ষেত্রেও পণ্যের দাম বাড়ে। আমি যদি আমদানি বৃদ্ধি করি তাহলে আমার পর্যাপ্ত পরিমাণ যোগান থাকবে, আর যোগান থাকলে আমরা চাহিদা পূরণে সক্ষম হব। ফলে দেখা যাবে কি, পণ্যের দামটা হ্রাস পাবে। ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র স্থাপন, এটা আমরা একেবারে অনেকটা খেয়াল করে দেখো তুমি। ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্রগুলো, মিনি ট্রাকগুলো আছে না, ট্রাকগুলোতে দেখবে এরকম একটা পোস্টার দিয়ে যে ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র লেখা একটা পোস্টার থাকে। দেখা যায় কি, এটাকে আমরা আসলে ভর্তুকি হিসেবে বলতে পারি। অর্থাৎ বাজারে যে পণ্যটা হয়তো 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, ওই দোকানটাতে তুমি 30 টাকা বা 35 টাকা কেজিতে ওটা পাওয়া। ঠিক আছে, অর্থাৎ বাজার মূল্যের চাইতে কম মূল্যে সরকার বিক্রির ব্যবস্থা করবে। সেই ক্ষেত্রে এটা আসলে সরকার তো উৎপাদন করছে না, তাহলে সে দিচ্ছে কিভাবে, সেই ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি দিয়ে বাজারে যখন সরকার কম দামে পণ্য দেওয়া আরম্ভ করবে, তখন বিক্রেতার কাছে যখন বিক্রি হবে না, তখন সে আপনি কি করবে, বিশেষ করে পচনশীল দ্রব্যগুলো বেশি দিন কিন্তু তুমি রেখে দিতে পারো না, সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেটা বিক্রির ব্যবস্থা করবে। অর্থাৎ ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র স্থাপন করে চাইলে আমরা কি করতে পারি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে কি প্রত্যক্ষ কার্যক্রম। তাহলে কয়টা কার্যক্রম দেখলাম আমরা, একটা হচ্ছে আর্থিক নীতি, একটা হচ্ছে রাজস্ব নীতি, একটা হচ্ছে প্রত্যক্ষ কার্যক্রম। এই তিনটা পোর্শন আমরা দেখেছি। আচ্ছা, এরপরে আমরা তাহলে আমরা কি কি পড়লাম আজকে, একটা ছিল মুদ্রাস্ফীতির প্রভাব বা ফলাফল, আরেকটা ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। এরপরে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের বিভিন্ন পদ্ধতি। ওইটা আমি দুইটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব ক্লাসে, তুমি দুইটা ভিডিও লিঙ্কই দেখবে। আমার কিছু সমস্যার কারণে আমি 30 মিনিটের বেশি বড় ভিডিও একসাথে করতে পারি না, সেজন্য আমি তোমাকে এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। দুইটা ভিডিও লিঙ্ক থাকবে এবং তুমি দুইটা ভিডিও লিঙ্ক দেখবে, তাহলে তোমার দুইটা পোর্শনই চলে আসবে। একটা পোর্শন কি নিয়েছিল, একটা পোর্শন হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব বা ফলাফল আর নিয়ন্ত্রণের উপায়, আরেকটা পোর্শন থাকবে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি, ওখানে একটা অঙ্ক আছে, গাণিতিক টার্ম আছে ওখানে একটা। ওই জন্য ওই ভিডিওটা আমি তোমাদেরকে আলাদা একটা লিঙ্ক দিয়ে দিব। তোমরা কি করবে, ওই দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দুইটা লিঙ্কই দেখবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।